ওয়েলকাম অল অফ ইউ ইন আপকা অ্যাডোমন্ত্র। তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন আমার এই চ্যানেল আপকা অ্যাডোমন্ত্রতে। আজকে যে টপিকটি আমি আলোচনা করতে চাচ্ছি সেটি হল গিয়ে রাইস অফ প্রোডাকশন অ্যান্ড কনজামশন, ব্যাপক উৎপাদন এবং উপভোগের উত্থান। ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই, এরকম আরও বাংলায় ভিডিও পাওয়ার জন্য আপনারা এই পেজে থাকবে, এই চ্যানেলে সাথে জড়িয়ে থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। তো তাহলে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। ইন দ্য ইউএসএ রিকভারি ওয়াজ কুইকার। আমেরিকায় পুনরুত্থান খুব দ্রুত ছিল। উই হ্যাভ অলরেডি সিন হাউ দ্য ওয়ার হ্যাভ দ্য বুস্ট অফ দ্য ইউএস ইকোনমি। কীভাবে যুদ্ধ কীভাবে আমেরিকার অর্থনীতির উত্তরণে সাহায্য করেছিল। আফটার এ শর্ট পিরিয়ড অফ ইকোনমিক travel in the years after the war, the US economy resumed its strong growth in the early 1920s. বলল যে যুদ্ধের কয়েক বছর পর কিছু সময়ের জন্য আমেরিকার অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়লেও 1920-এর দশকে প্রবল বৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়। One important feature of the US economy of the 1920s was mass production. 1920-এর দশকের আমেরিকার অর্থনীতির এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল ব্যাপক উৎপাদন। তখন সময়ে ইউএসএ উৎপাদনের হার অনেকটাই বেড়েছিল। দ্য মুভ টুয়ার্ডস মাস প্রোডাকশন অ্যান্ড বিগান ইন দ্য লেট 18th century, বাট ইন দ্য 1920s ইট বিকেম দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন দ্য ইউএসএ। তো বলল যে ব্যাপক উৎপাদনের দিকে অগ্রসর হওয়া শুরু হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, কিন্তু 1920-এর দশকে এটা আমেরিকায় শিল্প উৎপাদনের একটি চারিত্রিক বৈশিষ্ট্যে পরিণত হয়। মানে বলল যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আমেরিকাতে ব্যাপক উৎপাদন শুরু হয় এবং সেটা একটা শিল্প উৎপাদনের একটি চারিত্রিক বৈশিষ্ট্য রূপে পরিণত হয়। এ ওয়েল নোন পায়োনিয়ার অফ মাস প্রোডাকশন ওয়াজ দ্যাট কার ম্যানুফ্যাকচার হেনরি ফোর্ড। তো আমরা ফোর্ড কোম্পানি শুনি না, তখন সময়ে ছিল। বৃহৎ উৎপাদনের একজন অতি পরিচিত পথিকৃৎ ছিলেন গাড়ি নির্মাতা হেনরি ফোর্ড। He adopted the assembly line of a Chicago slaughterhouse in which slaughtered animals were picked apart by the butcher as they came down a convey or to his new car paint in Detroit. তো তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি শিকাগোর একটি কসাইখানার অ্যাসেম্বলি লাইনের অনুকরণে ডেট্রয়েট এ তার একটি নতুন মোটর গাড়ি কারখানা স্থাপন করেন। ইট ওয়াজ হেনরি ফোর্ড প্রথম শিকাগোর একটা কসাইখানার কাছে একটা অ্যাসেম্বলি লাইনের অনুকরণে ডেট্রয়েট এর নতুন গাড়ি কারখানা স্থাপন করেন। He realized that the assembly line method would allow a faster and cheaper way of producing vehicles. তো তিনি বুঝতে পেরেছিলেন যে অ্যাসেম্বলি লাইন পদ্ধতি গাড়ি উৎপাদনের ক্ষেত্রে অধিকতর দ্রুত এবং সস্তা হতে পারে। The assembly line forced workers to repeat a single task mechanically and continuously, such as fitting a particular part to the car at a pace dictated by the conveyor or belt. তো অ্যাসেম্বলি লাইন পদ্ধতিতে শ্রমিকদের একই ধরনের কাজ নিয়ন্ত্রিতভাবে এবং বারবার বাধ্য করা হতো, যেখানে গাড়ি কনভেয়ার বেল্টের নির্ধারিত গতিতে একটি বিশেষ যন্ত্রাংশ লাগানোর কাজ। This was a way of increasing the output per worker by speeding up the pace of work. তো এখানে কাজের গতি বাড়ানোর মাধ্যমে প্রতি শ্রমিকের উৎপাদন বাড়াটার এটাই ছিল একটি পথ। Then standing in front of the conveyor belt, no worker could afford to delay the motions, take a break or even have a friendly walk with the workmate. তো বলেছে যে কনভেয়ার বেল্টের সামনে দাঁড়িয়ে কোনো শ্রমিকই ধীর গতিতে কাজ করতে, বিশ্রাম নিতে বা এমনকি সহকর্মীদের সঙ্গে কথা বলতেও পারত না।
As a result, Henry Ford's car came off the assembly line at the 3 minutes intervals, a speed much faster than the achieved by previous methods. তো এর ফলে প্রতি 3 মিনিটে হেনরি ফোর্ডের একটি গাড়ি অ্যাসেম্বলি লাইন থেকে তৈরি হয়ে বেরিয়ে আসতো। এর আগে গৃহীত পদ্ধতির তুলনায় এর গতি অনেক বেশি। টি মডেল ফোর্ড ছিল বৃহৎ উৎপাদন পদ্ধতিতে বিশ্বের প্রথম গাড়ি। তো এখানে বললাম যে 1920-এর দশকে আমেরিকার অর্থনীতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এবং সেখানে ব্যাপক উৎপাদনের দিকে অগ্রসর হতে শুরু করেছিল এবং 1920-এর দশকে সেটা আমেরিকার একটা শিল্প উৎপাদনের একটি চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়ালো। বৃহৎ উৎপাদনের একটি অতি পরিচিত প্রতীকী ছিলেন গাড়ি নির্মাতা হেনরি ফোর্ড। তিনি শিকাগোর কসাইখানার অ্যাসেম্বলি লাইনের অনুকরণে একটা কারখানা তৈরি করেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে অ্যাসেম্বলি লাইন পদ্ধতি গাড়ি উৎপাদনের ক্ষেত্রে অধিকতর দ্রুত এবং সস্তা হতে পারে, কারণ অ্যাসেম্বলি লাইন পদ্ধতিতে শ্রমিকদের একই ধরনের কাজ যান্ত্রিকভাবে বারবার করতে বাধ্য হতো এবং তারা সেখানে বিশ্রাম করতেও সময় পেত না। তার জন্য প্রতি 3 মিনিটে একটা গাড়ি তৈরি হয়ে যেত। এর আগে গৃহীত পদ্ধতির তুলনায় এর গতি অনেক বেশি। টি মডেল ফোর্ড ছিল বৃহৎ উৎপাদন পদ্ধতিতে তৈরি বিশ্বের প্রথম গাড়ি। Then, at first, the workers at the Ford factory were unable to cope with the stress of working on assembly lines in which they could not control the pace of work. তো প্রথম দিকে ফোর্ড কারখানার শ্রমিকরা অ্যাসেম্বলি লাইনে কাজ করার ধকল সইতে অক্ষম ছিল, কারণ তারা কাজের গতিকে নিয়ন্ত্রণ করতে পারত না। সো দে কোয়াইট ইন লার্জ নাম্বারস, তাই অনেক শ্রমিক কাজ ছেড়ে দেয়। ইন desperation, Ford doubled the daily wage to $5 in January 1914. At the same time, he banned trade unions for operating in his plants. তো বেপরোয়া হয়ে ফোর্ড 1914 সালের জানুয়ারি মাসে দৈনিক মজুরি দ্বিগুণ করে $5 করে দেন। একই সঙ্গে তিনি কারখানার ট্রেড ইউনিয়নের কাজ নিষিদ্ধ করে দেন। তো বলেছে যে প্রথম দিকে ফোর্ড কারখানার শ্রমিকরা অ্যাসেম্বলি লাইনে কাজ করার দখল সইতে অক্ষম ছিল, কারণ তারা অনেক গতিকে নিয়ন্ত্রণ করতে পারত, তাই অনেক শ্রমিক কাজ ছেড়ে দেয়। বেপরোয়া হয়ে ফোর্ড 1914 সালের জানুয়ারি মাসে দৈনিক মজুরি দ্বিগুণ করে দেয় $5 এবং সেখানে তার কারখানার ট্রেড ইউনিয়নের কাজ বন্ধ করে দেয়, ট্রেড ইউনিয়ন যাতে না হতে পারে। দেন Henry Ford recorded the high wage, repeatedly speeding up the production line and forcing workers to work ever harder. তো প্রথম দিকে ফোর্ড কারখানার শ্রমিকরা অ্যাসেম্বলি লাইনে কাজ করার তো বলো যে মজুরি বৃদ্ধির ফলে যে ঘাটতি দেখা দেয় তা পূরণ করার জন্য হেনরি ফোর্ড উৎপাদন লাইনের গতি অনবরত বাড়াতে থাকে এবং শ্রমিকদের আরও কঠোর কাজ করতে বাধ্য করে। So much so he would soon describe his decision to double the daily wage the best cost-cutting decision he had ever made. তো কিছুদিন পর তিনি বলেন যে দৈনিক মজুরি দ্বিগুণ করাটা ছিল তার জীবনের খরচ কমানোর সবচেয়ে ভালো সিদ্ধান্ত। Fordist industrial practices soon spread in the US. তো এখানে ফোর্ডের উৎপাদন পদ্ধতিগুলি শীঘ্রই আমেরিকার ছড়িয়ে পড়ে। Then they were also widely copied in Europe in the 1920s. তো 1920 দশকে ইউরোপেও সেগুলো তারা অনুসরণ করতে শুরু করলো। মাস প্রোডাকশন, লোয়ার কোস্ট অ্যান্ড প্রাইসেস, ইঞ্জিনিয়ার্ড গুডস। তো উচ্চতর বেতনের সুবাদে এখন অধিক সংখ্যক শ্রমিক গাড়ির মতোই টেকসই উপভোগ্য দ্রব্য সামগ্রী ক্রয় করতে সক্ষম হতো। Thanks to higher wages, more workers could now afford to purchase durable consumer goods such as cars. তো উচ্চতর বেতনের সুবাদে অধিক সংখ্যক শ্রমিক গাড়ির মতো টেকসই উপভোগ্য দ্রব্য সামগ্রী ক্রয় করতে সক্ষম হতো। Car production in the US rose from 2 million in 1919 to more than 5 million in 1929. Similarly, there was a spurt in the purchase of refrigerator, washing machines, radios, gramophone players, all through a system of hire purchase. তো আমেরিকায় গাড়ির উৎপাদন 1919 সালে 20 লক্ষ ছিল,
তা থেকে বেড়ে 1929 সালে 50 লক্ষে পৌঁছায়। অনুরূপভাবে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, রেডিও, গ্রামোফোন প্লেয়ার প্রভৃতি ধারে কেনার ব্যবস্থার মাধ্যমে কেনা হতো। দেন the demand for refrigerator, washing machine, etc. also fueled by a boom in house construction and home ownership financed once again by loans. তো এখানে বলেছে যে অনুরূপভাবে রেফ্রিজারেটর, বাড়ি তৈরি এবং নিজের বাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ার রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন প্রভৃতির চাহিদা বেড়ে যায় এবং এগুলির আর্থিক সংস্থান ও ঋণের মাধ্যমে হতো। Then the housing and consumer boom in the 19 created the prosperity in US. Large investment in housing and household goods seemed to be create a cycle of higher employment and incomes, rising consumption demand, more investment and yet more employment and incomes. তো বললো যে এখানে যে এতে উপভোগের চাহিদা বাড়ে, আরও বেশি পুঁজি লগ্নি হয় এবং আরও বেশি কর্মসংস্থান এবং আয়ের পথ সৃষ্টি হয়। In 1923, the US resumed exporting capital to the rest of the world and became the largest overseas leader. US imports and capital exports also boosted European recovery and the world trade income growth over the next 6 years. তো বললো এখানে যে 1923-এ আমেরিকার অবশিষ্ট বিশ্বকে আবার পুঁজি যোগান দিতে শুরু করে এবং বৃহত্তম ঋণদাতা দেশে পরিণত হয়। আমেরিকার আমদানি এবং পুঁজি রপ্তানি এবং ইউরোপীয় অর্থব্যবস্থার পুনরুদ্ধারে সাহায্য করে এবং পরবর্তী 6 বছরে বিশ্ব বাণিজ্য এবং আয় বৃদ্ধিতে উন্নীত হয়। সো দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ টপিক। ইফ ইউ তো এখানে আমরা কি পড়লাম, চলো আবার একটু দেখে নিই যে আমেরিকায় যে পুনরুত্থান খুব দ্রুত হচ্ছিল, তো কিভাবে যুদ্ধের কয়েক বছর পর সময়ের জন্য আমেরিকা অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়লেও 1920-এর দশকে প্রবল বৃদ্ধি করতে সক্ষম হয়। দেন 1920-এর দশকে আমেরিকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল ব্যাপক উৎপাদন, আর সেই ব্যাপক উৎপাদনের দিকে অগ্রসর হওয়া শুরু হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং 1920-এর দশকে এটা আমেরিকার শিল্প উৎপাদনের একটি চারিত্রিক বৈশিষ্ট্যে পরিণত হয়। যেমন একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে হেনরি ফোর্ড। উনি শিকাগোর একটি কসাইখানার অ্যাসেম্বলি লাইনের অনুকরণে ডেট্রয়েট তার একটি নতুন মোটর গাড়ি কারখানা স্থাপন করেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে অ্যাসেম্বলি লাইন পদ্ধতি গাড়ি উৎপাদনের ক্ষেত্রে অধিকতর দ্রুত ও সস্তা হতে পারে এবং অ্যাসেম্বলি লাইন পদ্ধতিতে শ্রমিকদের একই ধরনের কাজ যান্ত্রিকভাবে বারবার করতে বাধ্য করতে হবে। যেমন গাড়িতে কনভেয়ার বেল্টের নির্ধারিত গতিতে একটি বিশেষ যন্ত্রাংশ লাগানোর কাজের গতি বাড়ানোর মাধ্যমে প্রতি শ্রমিকের উৎপাদন বাড়াবার এটাই ছিল একটি পথ। তো সেখানে দাঁড়িয়ে কনভেয়ারের সামনে দাঁড়িয়ে শ্রমিক ধীর গতিতে কাজ করতে পারতো না, বিশ্রাম নিতে পারতো না, সহকর্মীদের সঙ্গে কথা বলতে পারতো না। এর ফলে প্রতি 3 মিনিটে হেনরি ফোর্ডের একটি গাড়ি অ্যাসেম্বলি লাইন থেকে বেরিয়ে আসতো। এর আগে গৃহীত পদ্ধতির তুলনায় এর গতি অনেক বেশি। টি মডেল ফোর্ড ছিল বৃহৎ উৎপাদন পদ্ধতিতে তৈরি বিশ্বের প্রথম গাড়ি। প্রথম দিকে ফোর্ড কারখানার শ্রমিকরা অ্যাসেম্বলি লাইনে কাজ করার যে তারা সেরকম কাজ করতে অক্ষম ছিল, তার জন্য তারা অনেকেই কাজ ছেড়ে দিতে লাগলো। বেপরোয়া হয়ে ফোর্ড 1914 সালের জানুয়ারি মাসে দৈনিক মজুরি দ্বিগুণ করে দেয়, মানে $5 করে দেন এবং সেখানে ট্রেড ইউনিয়ন করাটাকে নিষিদ্ধ ঘোষণা করে দেন। মজুরি বৃদ্ধির ফলে ঘাটতি দেখা দেয়। তা পূরণ করার জন্য হেনরি ফোর্ড উৎপাদন লাইনের গতি অনবরত বাড়াতে থাকে এবং শ্রমিকদের আরও কঠোর কাজ করতে হতো। কিছুদিন পর তিনি বলেন যে দৈনিক মজুরি দ্বিগুণ করাটা ছিল তার জীবনের খরচ কমানোর সবচেয়ে ভালো সিদ্ধান্ত এবং ফোর্ডের উৎপাদন পদ্ধতিগুলি শীঘ্রই আমেরিকার ছড়িয়ে পড়ে। এই পদ্ধতিগুলি 1920-এর দশকে ইউরোপে বিস্তৃতভাবে অনুসরণ করা হয় এবং বৃহৎ উৎপাদন পদ্ধতি প্রকৌশলীজাত দ্রব্য সামগ্রীর খরচ এবং দাম কমিয়ে দেয়। উচ্চতর বেতনের সুবাদে এখন শ্রমিক সংখ্যক তারা কী করতে পারে, গাড়ির মতো টেকসই উপভোগ্য দ্রব্য সামগ্রী ক্রয় করতে সক্ষম হয়। বলা বাহুল্য
আমেরিকার গাড়ির উৎপাদন 1920 সালে 20 লক্ষ ছিল, আর 1929 সালে তা 50 লক্ষে গিয়ে দাঁড়ায়। তো অনুরূপভাবে তারা রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, রেডিও, গ্রামোফোন, প্লেয়ার প্রভৃতির ধারে কেনার ব্যবস্থা হয়ে যায় এবং সেগুলোর চাহিদাও দিন দিন বেড়ে যায়। 1920-এর দশকে আবাস এবং ভোক্তার সংখ্যা বৃদ্ধি আমেরিকায় সমৃদ্ধির ভিত্তি তৈরি করে। বাড়ি তৈরি এবং ঘরের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নির্মাণে বৃহৎ পুঁজি লকডিন ফলে অধিকতর কর্মসংস্থান এবং আয়ের চক্র তৈরি হয়। এতে উপভোগের চাহিদা বাড়ে, আরও বেশি পুঁজি লগ্নি হয়, আরও বেশি কর্মসংস্থান ও আয়ের পথ সৃষ্টি হয়। 1923-এ আমেরিকা অবশিষ্ট বিশ্বকে আবার পুঁজি যোগান দিতে শুরু করে এবং বৃহত্তম ঋণদাতা দেশে পরিণত হয়। আমেরিকার আমদানি এবং পুঁজি রপ্তানি এবং ইউরোপীয় অর্থব্যবস্থার পুনরুদ্ধারে সাহায্য করে এবং পরবর্তী 6 বছরে বিশ্ব বাণিজ্য এবং আয় বৃদ্ধিতে উন্নতি সাধিত হয়। তো 1929-এর মধ্যে বিশ্ব এমন অর্থনৈতিক সংকটে ডুবে যায় যে এর আগে কখনোই এমন অনুভব করা হয়নি। So this is the end of today's topic. If you like the video, please subscribe my channel, do like and don't forget to share the video with your friends. Children, goodbye.